গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা চলে এসেছি বায়োলজি ক্লাসে ইউনিট 2 চ্যাপ্টার 5 এই চ্যাপ্টার 5 ইউনিট 2 তে আজকে আমরা করব হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন। অর্থাৎ বংশগতি এবং বিভেদ। এটি নতুন চ্যাপ্টার। এই ইউনিট 2 চ্যাপ্টার 5 পঞ্চম অধ্যায়ে বংশগতি এবং বিভেদ, হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন, এই চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা একটু হলেও বংশগতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে এসেছি দশম শ্রেণী থেকে। সেখানে আমরা বংশগতির যে ধারক এবং বাহক জিন সে সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা গ্রহণ করেছি। এইবার আমরা দ্বাদশ শ্রেণীতে সেটা বিস্তারিতভাবে জানবো। আমরা আরেকবার এখানে লিখছি চ্যাপ্টারের নাম হেরিডিটি, এবং এই বংশগতির জনক হিসেবে মেন্ডেল, জোহান গ্রেগর মেন্ডেল বংশগতির জনক, ফাদার অফ হেরিডিটি, তার সম্পর্কে আমরা জেনেছি। আজকে এই চ্যাপ্টারে ভ্যারিয়েশন এবং বংশগতি সংক্রান্ত কিছু টার্মিনোলজি, সেই সঙ্গে দ্বাদশ শ্রেণীতে নতুন যে বিষয়গুলো রয়েছে, এক সংকরজনন, দ্বিসংকরজনন আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, সেগুলো বাদ দিয়ে নতুন কতগুলো টার্ম আছে, আর কতগুলো এক্সপেরিমেন্ট রয়েছে, সেই এক্সপেরিমেন্ট গুলো আমরা করব। তবে তার আগে এই বংশগতি এবং ভেরিয়েশন এই অধ্যায়ে তাহলে আমরা জেনেছি যে বংশগতির একক হচ্ছে জিন। জিনের মাধ্যমে একটা জেনারেশন থেকে, একটা বংশ থেকে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি অন্য জেনারেশনে সঞ্চারিত হয়। এই অন্য জেনারেশন বা কিরকম অন্য জেনারেশনটা, যদি এটা হয় প্যারেন্টাল জেনারেশন যদি এটি হয়ে থাকে, অর্থাৎ এটা পিতৃমাতৃ জেনারেশন, ওকে, পিতৃমাতৃ জনু থেকে পিতা মাতার বৈশিষ্ট্যগুলি যখন সন্তান সন্ততি বা অফস্প্রিং এর মধ্যে সঞ্চারিত হয় বা প্রবাহিত হয়, অপত্যর মধ্যে যখন সঞ্চারিত হয় বা অপত্যের মধ্যে যখন সঞ্চারিত হয়, বা প্রবাহিত হয়, তাকে বলা হয় বংশগতি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স গুলো অপত্যের মধ্যে সঞ্চারিত হবে, তাকে বলা হচ্ছে বংশগতি। তাহলে যার মাধ্যমে সঞ্চারিত হবে সেটা পিতৃমাতৃ থেকে জিনই বহন করে নিয়ে যাবে এই বৈশিষ্ট্যগুলিকে, অর্থাৎ জেনেটিক ক্যারেক্টার্স। এই বৈশিষ্ট্যগুলোকে অপত্যের মধ্যে সঞ্চারিত হবে জিনের মাধ্যমে। তাহলে জিন প্রবাহ বা বংশগতি আসলে এটা কি? জিনের প্রবাহ। কিছু জিনের মাধ্যমেই পিতৃমাতৃ জেনারেশন থেকে বৈশিষ্ট্যগুলি অপত্যের মধ্যে সঞ্চারিত হবে। তাহলে জিনের প্রবাহ, জিনের গঠন, কার্যপদ্ধতি ও আচার আচরণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকে বলা হয়
জেনেটিক্স অর্থাৎ জিনের প্রবাহ বা বংশগতি, জিনের গঠন, আচার আচরণ এটসেট্রা, তাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতি। আমরা এটুকু জানার পরে চলে আসবো ভ্যারিয়েশন ব্যাপারটা কি। আমরা লিখছি, এটি হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার, চলছে বংশগতি এবং ভ্যারিয়েশন। ওকে, বংশগতি এবং ভ্যারিয়েশন অর্থাৎ হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন আজকে টপিক, যেটা ইন্ট্রোডাকশন আমরা দেখলাম। তাহলে এবার আমরা দেখবো তার মধ্য দিয়ে ভ্যারিয়েশন ব্যাপারটা কি, বা বিভেদ বা প্রকরণ বা বলতে আমরা কি বুঝি। আর প্রাথমিক ধারণা হিসেবে এক সংকর জননের পরীক্ষা এবং দ্বিসংকর জননের পরীক্ষাগুলি অলরেডি আমরা করে এসেছি। নতুন দ্বাদশ শ্রেণীতে যেগুলো আছে সেগুলি আমরা অবশ্যই এখন দেখব। তাহলে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এই পঞ্চম অধ্যায়ে, সেই টপিকের নাম হচ্ছে ভ্যারিয়েশন। নাম হলো ভ্যারিয়েশন বা বিভেদ। ভ্যারিয়েশন বা বিভেদ আমরা আজকে দেখব। গ্যামেট তৈরির সময় আমরা প্রথমে দেখে নেব যে যে সমস্ত কারণগুলি রয়েছে ভ্যারিয়েশন তৈরি হওয়ার ক্ষেত্রে। ভ্যারিয়েশন মানে হচ্ছে জীবের জিনগত গঠন বা ফিনোটিপিক গঠনে যদি মিল খুঁজে না পাওয়া যায়, অর্থাৎ পিতৃমাতৃ জেনারেশন থেকে সন্তান সন্ততির মধ্যে অপত্যের মধ্যে যে জিনের বৈচিত্র্য দেখা যায়, অপত্যের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, যে বৈচিত্র্যতা দেখা যায়, সেটাই হচ্ছে ভ্যারিয়েশন। সেটাই হলো ভ্যারিয়েশন। এবারে এই যদি হয় ভ্যারিয়েশন, তাহলে আমরা দেখে নেব কি কি কারণে এটা ঘটতে পারে। তার কতগুলো কারণ আমরা একটু আলোচনা করব। যে গ্যামেট তৈরির সময়, এক নম্বর কারণ, গ্যামেট তৈরির সময় ক্রোমোজোমগুলির যথেষ্ট সমন্বয়, অর্থাৎ ক্রোমোজোমগুলির নির্দিষ্ট সমন্বয়ে ক্রোমোজোমগুলি একটি জেনারেশন থেকে অন্য জেনারেশনে সঞ্চারিত হয়। যদি ক্রোমোজোমগুলি যথেচ্ছভাবে সমন্বয় ঘটে, যথেচ্ছভাবে ক্রোমোজোমগুলির সমন্বয় ঘটে, তাহলে ভ্যারিয়েশন দেখা দেয়। নাম্বার টু, ক্রোমোজোমের উপর সৃষ্টি হোক না কেন, যেভাবেই, অর্থাৎ এই যে যথেষ্ট সমন্বয়, এরপরে রয়েছে ক্রোমোজোমগুলির উপর তো জিনের ক্রসিং ওভারের ফলে হতে পারে। ক্রসিং ওভার এটি কি না, ক্রোমোজোমের উপরে যে জিনের যে গঠন বিন্যাসটা, সেই গঠন বিন্যাসের যদি তারতম্য হয়, আর সেই তারতম্যটা ঘটে থাকে ক্রসিং ওভারের জন্য। ক্রসিং ওভারের জন্য জিনের উপরে ক্রোমোজোমের উপরে থাকা জিনের গঠনের যে তারতম্য রয়েছে, সেই তারতম্যের জন্য কিন্তু ভ্যারিয়েশন তৈরি হয়। ওকে, দেন মিউটেশন বা পরিব্যক্তি। পরিব্যক্তি হচ্ছে হঠাৎ করে জিনের যদি কোনো চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, তাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। যে কথাগুলি আমি লিখছি, এগুলির কারণেই বংশগতিতে বিপদটা দেখা যায়। আমরা আরো কিছু দেখে নেব, আর কি কি কারণে বিভেদ হতে পারে। আমরা রয়েছি ভ্যারিয়েশন এই টপিকে, পঞ্চম অধ্যায় বংশগতি এবং বিভেদের মধ্যে। ওকে, এছাড়াও যেটা হতে পারে যে পরিবেশগত প্রভাব একটা রয়েছে। পরিবেশ বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা রয়েছে, পরিবেশগত ফ্যাক্টর বা পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাবটা আমরা দেখছি যে পরিবেশগত প্রভাবের ক্ষেত্রে যেভাবেই বিভেদ সৃষ্টি হোক না কেন, কেবলমাত্র জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে যখন সঞ্চারিত হয়, তবে এটা যেন পরিবেশের যাই হোক না কেন, কি বলা হচ্ছে না, বিভেদ যখন কেবলমাত্র জিনগত পরিবর্তনের জন্য, অর্থাৎ জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে যদি ভেরিয়েশন আসে,
জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে যদি ভ্যারিয়েশন বা বিভেদ আসে অ্যাকচুয়ালি বায়োলজিতে সেটাই গণ্য করা হয়, সেটি গণ্য বলে বিবেচিত হবে। জীবের সেই বিভেদকে বা এই ধরনের ভ্যারিয়েশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওকে, তাহলে পরিবেশগত প্রভাবটা আমরা দেখছি। ওকে, পরিবেশগত পরিবর্তন দেখতে পেলাম যে জিনগত পরিবর্তনটাকে বেশি গুরুত্ব হিসেবে দেখে নেওয়া হয়। আমরা এবার প্রকারভেদ যাব, ক্লাসিফিকেশন অফ ভেরিয়েশন। আমরা এবার করব ক্লাসিফিকেশন অফ ভ্যারিয়েশন। কত ধরনের হতে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা বিভেদকে বিবেচনা করতে পারি। জীবের মধ্যে সকল রকমের বিভেদ দেখা যায়, তো সেগুলি উৎপত্তি অনুযায়ী, সাংগঠনিক ভিত্তি অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচারাল ভ্যারিয়েশন এবং ইনফ্লুয়েন্স বিভিন্ন ফ্যাক্টরের চরিত্রগত সম্পর্ক হিসেবে মাত্রা ভিত্তিক ও গুণগত ভিত্তিক অনুযায়ীও ভাগ করা যেতে পারে। ফার্স্ট অফ অল, অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ অরিজিন, অর্থাৎ উৎস অনুযায়ী ভ্যারিয়েশনের অরিজিন অনুযায়ী অরিজিন অনুযায়ী ভ্যারিয়েশনের শ্রেণী বিভাগ। ফার্স্ট অফ অল, যে উন্নত প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা পর্যবেক্ষণ করি, সাধারণত দু ধরনের কলা থাকে। একটা সোমাটিক বা দেহ গঠনকারী কলা। কলা কত ধরনের হয়ে থাকে সাধারণত? দেহ গঠনকারী বা সোমাটিক টিস্যু। সোমাটিক টিস্যু দেহ গঠনকারী কলা হতে পারে, আরেকটা হতে পারে জার্মিনাল বা জনন কাজের ভিত্তি অনুযায়ী। আরেকটা হচ্ছে জার্মিনাল বা জনন কলা। সুতরাং উৎপত্তি অনুযায়ী এই দুটো বিভাগে ভাগ করা হলো, সোমাটিক বা দেহ গঠনকারী বিভেদ, আর হচ্ছে জার্মিনাল বা জনন কলা স্থানিক। চলো আমরা একটু দেখে নিই দেহ গঠনকারী অর্থাৎ সোমাটিকটা কি ধরনের ব্যাপার। আমরা একটু এখানেই বলে নিই, সোমাটিক যেটা লিখেছি, যে দেহ গঠনকারী বা সোমাটিক টিস্যু, যারা দেহ গঠনকারী যে সমস্ত কলাগুলি রয়েছে, আর তারা যে ভ্যারিয়েশন নিয়ে আসে, দ্যাট ইজ সোমাটিক ভ্যারিয়েশন অ্যাকচুয়ালি বলা হয়, সোমাটিক ভ্যারিয়েশন। তো সোমাটিক ভ্যারিয়েশন আমরা নতুন করে লিখি। দেখো, আলটিমেটলি টিস্যুগুলো তো জিন দ্বারা নিয়ন্ত্রিতই হয়, তো আমরা সেক্ষেত্রে ওটা লিখেছি। তো এক্ষেত্রে এবারে আমরা দেখবো সোমাটিক ভ্যারিয়েশন। সোমাটিক ভ্যারিয়েশনটা কি? শুধুমাত্র দেহকোষের মধ্যে যে বিভেদ সীমাবদ্ধ থাকে, দেহকোষের মধ্যে দেহকোষের মধ্যে দেহকোষের মধ্যে যে বিভেদ দেহকোষের মধ্যে যে বিভেদ সীমাবদ্ধ থাকে তাকে বলে সোমাটিক ভেরিয়েশন।
তাকে বলে সোমাটিক ভেরিয়েশন। সোমাটিক ভেরিয়েশন যেহেতু দেহকোষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই জীবের দেহ গঠনে এই প্রকার বিভেদের প্রভাব কোনো জীবের দেহ গঠনে প্রভাব আনতেই পারে। এই প্রকার বিভেদ পরে শুধুমাত্র দেখো প্রভাব পড়তে পারে, অর্থাৎ দেহ গঠনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। দেহ গঠনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, কিন্তু দেহ গঠনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, কিন্তু পরবর্তী জেনারেশনে কখনো সঞ্চারিত হয় না। কিন্তু পরবর্তী জেনারেশনে, নেক্সট জেনারেশনে সঞ্চারিত হয় না। কিন্তু নেক্সট জেনারেশনে সঞ্চারিত হয় না, এটা আমরা জানছি। হ্যাঁ, সঞ্চারিত হয় না। ওকে, এটা আমরা দেখলাম সোমাটিক ভেরিয়েশন। এবার আমরা দেখব সোমাটিক ভেরিয়েশন। যেমন আরেকটা কথা বলি, সোমাটিক ভেরিয়েশনের মধ্যে পরিবেশগত একটা প্রভাব চলে আসে। তো পরিবেশগত প্রভাবে অনেক সময় দেখা যায় যে প্রখর রোদে যদি সারাক্ষণ যদি রোদে এক্সপোজার হয় কোনো হিউম্যান বিং বা মানুষে, তখন তাদের দেহে কিন্তু মেলানিন জমতে থাকে। এটা একটা এনভায়রনমেন্টাল প্রভাবের জন্য বা পরিবেশের প্রভাবের জন্য হয়ে থাকে। এছাড়া ব্যবহার এবং অব্যবহার রয়েছে। চারিত্রিক উন্নত শ্রেণীর প্রাণী ও মানুষের মধ্যে ব্যবহার এবং অব্যবহার জনিত চারিত্রিক বৈশিষ্ট্যের বিভেদও অনেক সময় লক্ষ্য করা যায়। তো যাই হোক, আমরা এবার দ্বিতীয়টি চলে আসবো। দ্বিতীয়টি হচ্ছে জার্মিনাল বা জনন কলাস্থানিক। দ্বিতীয়টি হচ্ছে জেনেটিক নয়, এটা হচ্ছে জার্মিনাল। 2 নাম্বার জার্মিনাল বা জনন কলা স্থানিক। জার্মিনাল বা জনন কলাস্থানিক যে সকল বিভেদ জীবের জনন কলায় সৃষ্টি হয়, তাহলে এটা কোথায় সৃষ্টি হবে? নাম থেকে আমরা বুঝতে পারছি যে জার্মিনাল বা জনন কলার স্থানিক যে ভ্যারিয়েশন বা বিভেদ, তাই না? জনন কলার স্থানিক বিভেদ, তার মানে হচ্ছে এই ধরনের বিভেদ জীবের জনন কলায় দেখা যায়। তার মানে এই ধরনের বিভেদ জীবের জনন কলায় দেখা যায়। এই ধরনের বিভেদ জনন কলায় দেখা যায়। এই ধরনের বিভেদ জীবের জনন কলায় দেখা যায়, কিন্তু পরবর্তী বংশধরের মধ্যে বিভেদ সঞ্চারিত হওয়ার এবং এই যে ব্যাপার জনন কলায় দেখা যায় এবং এই ধরনের ভ্যারিয়েশন পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়। পরবর্তী বা নেক্সট জেনারেশনে, পরবর্তী বংশে অর্থাৎ নেক্সট জেনারেশনে এটি কিন্তু সঞ্চারিত হয়। পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয় এই ভ্যারিয়েশনটা। ওকে, এইবারে আমরা দেখব যে এই যে ভ্যারিয়েশন অর্থাৎ জার্মিনাল ভ্যারিয়েশন কত রকমের হয়। জার্মিনাল ভ্যারিয়েশন এরও ডিভিশন রয়েছে। জার্মিনাল ভ্যারিয়েশন বা জনন কলাস্থানিক বিভেদ আবার কন্টিনিউয়াস ভ্যারিয়েশন এবং ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন, এই দুই ভাগে ভাগ করা যায়। ভাগ করা যাচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন, অর্থাৎ
চলমান বিভেদ, আর একটি হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ওকে, ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন, অন্যটি রইল ডিসকন্টিনিউয়াস অর্থাৎ অসংলগ্ন। এইবার কন্টিনিউয়াস ভ্যারিয়েশনটা কি? এই প্রকার বিভেদগুলো তাহলে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন। এবার আমরা দেখব কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ভ্যারিয়েশন যেটা রয়েছে, কন্টিনিউয়াস ভ্যারিয়েশন তাদের ক্ষেত্রে এই প্রকার বিভেদগুলি একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায়, বিভেদগুলির মাত্রার তারতম্য লক্ষ্য করা যায়, বিভেদগুলির মাত্রার তারতম্য লক্ষ্য হয়। সাধারণত বিভেদগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় আবির্ভূত হয় ও ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদগুলি যুক্ত হয়ে মাত্রার দিকে পৌঁছায়। মিওসিসের সময় গ্যামেট সৃষ্টির ক্ষেত্রে ক্রোমোজোমের পুনর্যোজনের ফলে এটা সৃষ্টি হয়। তাহলে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এটা যদি দেখা যায় যে চলমান, তাহলে এটি অ্যাকচুয়ালি সৃষ্টি হয় মিওসিস কোষ বিভাজন কালে, গ্যামেট সৃষ্টি হওয়ার সময়। মিওসিস কোষ বিভাজন কালে গ্যামেট সৃষ্টি হওয়ার সময় গ্যামেট সৃষ্টি হওয়ার সময় এটা সৃষ্টি হয়। অর্থাৎ এই কারণে চলমান বিভেদকে রিকম্বিনেশনও বলা হয়, যেহেতু গ্যামেট গঠনকালে এটি সৃষ্টি হয়ে থাকে মিওসিস ক্রোমোজোমের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টি হওয়ার সময় এটি তৈরি হয়। অনেক সময় একে রিকম্বিনেশন বিভেদ বলা হয়, রিকম্বিনেশন অ্যাকচুয়ালি তাই। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে রিকম্বিনেশন, রিকম্বিনেশন বা পুনর্যোজনও বলা হয়, এক প্রকার রিকম্বিনেশনও হয়েছে এখানে, তাই না? এবার চলমান গুলোকে আবার ভাগ করা হয়। এবারে আবার দেখবো যে চলমান কন্টিনিউয়াস ভ্যারিয়েশনকে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন যে সকল বিভেদ জীবের কেবল আকৃতিগত পরিবর্তন করে, অর্থাৎ এক্ষেত্রে শুধু আকৃতিগত পরিবর্তন আকৃতিগত পরিবর্তন আনে তাকে বলে সাবস্ট্যান্টিভ ভ্যারিয়েশন বা আকৃতিগত বিভেদ। তাকে বলে আকৃতিগত বিভেদ বা সাবস্ট্যান্টিভ তাকে বলে সাবস্ট্যান্টিভ ভ্যারিয়েশন। এবারে হবে ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন। ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন বা অসংলগ্নের ক্ষেত্রে হঠাৎ করে যদি ওটা হচ্ছে আকৃতিগত ভ্যারিয়েশন, যেটাকে বলা হয় সাবস্ট্যান্টিভ ভ্যারিয়েশন, আর এখানে বলা হচ্ছে অসংলগ্ন বা ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন। হঠাৎ করে জীবের কোনো যদি সাধারণ মিউটেশনের কারণে কোনো বিভেদ হয়, হঠাৎ করে, অর্থাৎ এটা সাডেন ঘটে যাওয়া, সাডেনলি, ওকে, সাডেনলি যদি আমরা দেখি যে সাধারণত মিউটেশন জনিত কারণে যদি হঠাৎ করে জীবের পরিবর্তন হয়, সাডেনলি জীবের
পরিবর্তনকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। অর্থাৎ এখানে সাডেনলি জীবের পরিবর্তনটা ঘটে। বিজ্ঞানী হুগো দা ভ্রিস সে যে মতামত মিউটেশন সম্পর্কে বা পরিবর্তন সম্পর্কে, দা ভ্রিসের মতামতটাই এই ক্ষেত্রে প্রযোজ্য। এবারে চলে আসবো ইম্পর্টেন্স অফ ভেরিয়েশন। ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স এর ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নানা দিক থেকে বিভেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমরা একটা একটা করে বিভিন্ন জীবে বিভেদ পরিবেশের প্রভাবে তৈরি হয়। এই কারণে অনেক ক্ষেত্রে উৎপাদিত বিভেদগুলি পরিবেশের সঙ্গে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করে, অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেশন পাওয়ার বৃদ্ধি করে। অভিযোজন অর্থাৎ বিভিন্ন জীবে বিভিন্ন রকম বিভেদ পরিবেশের জন্য অনেক সময় সৃষ্টি হয়। কিন্তু এই যে যে বিভেদটা, এটাতে অভিযোজন ক্ষমতা অর্থাৎ বিভেদের ইম্পর্টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অভিযোজন ক্ষমতা অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে। বিভেদ আমাদের তাই করে থাকে। এছাড়া অভিব্যক্তির যে পথ রয়েছে এভলিউশনের পর, সেটাকেও সুগম করে। এছাড়া সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে জীবের আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জীবের স্বাতন্ত্রতা। হ্যাঁ, জীবের স্বতন্ত্রতা বৃদ্ধি জীবের স্বতন্ত্রতা সৃষ্টি করে। অবশ্যই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এই ভ্যারিয়েশনের জন্যই অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হয়েছে, ডিস্টিংগুইশ করা সম্ভব একজন ব্যক্তি একজন ব্যক্তির সঙ্গে। এবং ভাই বোনও পর্যন্ত যদি মনে হয় বেশিরভাগটা মিল রয়েছে, কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় কিছুটা অমিল অন্তত থাকবেই থাকবে। এই অমিলটা হচ্ছে এই ভ্যারিয়েশনের জন্যই থাকে। ইন্ডিভিজুয়ালিটি প্রকাশ পায়, অর্থাৎ স্বতন্ত্রতা বা স্বতন্ত্রতা অবশ্যই এই আমাদের ভ্যারিয়েশনের জন্য প্রকাশ পেয়ে থাকে। এছাড়া কোনো জীব প্রজাতি জীবের শনাক্তকরণেও কিন্তু ব্যবহার হয়। তার মানে জীবের অনেক সময় জীবের শনাক্তকরণেও বা আইডেন্টিফিকেশনেও ব্যবহৃত হয়ে থাকে। অবশ্যই ভেরিয়েশনের জন্য সেটা সম্ভব। এবং কালক্রমে কোনো কোনো গাছ বিভেদ বা গাছ বা পপুলেশন কোনো কোনো ক্ষেত্রে উৎকৃষ্ট জাতের বা জীবের নির্বাচনে বিশেষ সাহায্য করে, সিলেকশনে। বিভেদ কালক্রমে জমা হতে হতে অ্যাকচুয়ালি বিভেদ বলা হচ্ছে বিজ্ঞানীদের মতে এইভাবে বিভেদই একসময় নতুন প্রজাতির জন্ম দেবে। বিভেদই একসময় এই ভ্যারিয়েশন গুলো জমতে জমতে একসময় এই বিভেদ বা ভ্যারিয়েশনই প্রাণীর জন্ম দেবে। প্রাণীর জন্ম দেবে। সুতরাং আমরা ভেরিয়েশনের ক্ষেত্রে যে পার্থক্যটা কিন্তু পরপর আমরা পড়ছি, আমরা পরপর পড়ে নিলাম পার্থক্যগুলি। ইম্পর্টেন্স হিসেবে যে সকল বিভেদ প্রাকৃতিক নির্বাচনের গুরুত্ব আছে, এবারে দুটো ভাগ, তাদেরকে বলা হয় অর্থজেনিক, অর্থাৎ পরিবেশে কোনো জীবকে অধিক অবদান ক্ষমতা দান করে যে সকল প্রাকৃতিক নির্বাচন রয়েছে, ওকে। আর অপরদিকে যাদের নেই তাদেরকে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েশন বলে। আর একটা বিভেদ আছে, বিভেদের নাম হচ্ছে অর্থজেনিক ভ্যারিয়েশন। আমরা একটু দেখে নিই অর্থজেনিক ভ্যারিয়েশন কি। অর্থজেনিক ভ্যারিয়েশন আমরা একটু দেখে নিচ্ছি। অর্থজেনিক ভ্যারিয়েশন হচ্ছে যে সমস্ত বিভেদের
প্রাকৃতিক নির্বাচনে গুরুত্ব রয়েছে। প্রাকৃতিক নির্বাচনে গুরুত্ব রয়েছে। প্রাকৃতিক নির্বাচনের গুরুত্ব রয়েছে, তাদেরকে অর্থজনিক ভ্যারিয়েশন বলে। অপরদিকে কোনো কোনো বিভেদ জীবের সৃষ্টিতে কোনো ভূমিকাই নেই, আর তাদেরকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েশন। ওটা অর্থজনিক, এবারে দেখবো ইন্টারমিডিয়েট ভ্যারিয়েশন। ইন্টারমিডিয়েট ভ্যারিয়েশনটা দেখবো যাদের ক্ষেত্রে কোনো তাৎপর্যই নেই, অর্থাৎ অভিযোজনের ক্ষেত্রে এবং অভিব্যক্তির ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই। অর্থাৎ অভিব্যক্তির ক্ষেত্রে কোনো তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট ভ্যারিয়েশন। ওকে, আমরা এ পর্যন্ত দেখলাম ভ্যারিয়েশন, তার পার্থক্য এবং গুরুত্ব সবশেষে। তাহলে চলে আসবো এবার টোটালি ভেরিয়েশন থেকে চলে আসবো হেরিডিটিতে, দ্যাট ইজ বংশগতি। যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী জেনারেশনে বংশ পরস্পরায় জনন কোষের মাধ্যমে পরবর্তী জনিতে প্রকাশ পায়, তাদেরকে বলা হেরিডিটি। আমরা আগেই জেনেছি যে হেরিডিটির বংশগতি ধারণ এবং বাহক জিন এবং তার যে ফাদার অফ বংশগতি অর্থাৎ ব্রুগের জোহান মেন্ডেলকেই বলা হয় জিনের প্রকৃত আবিষ্কারকর্তা এবং বংশগতির জনক, অর্থাৎ যে পদ্ধতিতে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জনিতে প্রকাশ পায়। এবার মেন্ডেল তার পি প্লান্টের উপরে পরীক্ষা, ফাদার অফ জেনেটিক্স বা ফাদার অফ হেরিডিটি, আমরা অলরেডি দশম শ্রেণীতে এ সম্পর্কে কিছু সম্যক জ্ঞান লাভ করেছি, সেগুলো আরেকবার। ফাদার অফ হেরিডিটি গ্রেগার জোহান মেন্ডেল, অবশ্যই মেন্ডেলের কথা আমরা পড়েছি। মেন্ডেলে এক সংকটজনক তিনি যে পরীক্ষাগুলো করেছেন আমাদের নিশ্চয়ই সেগুলো মনে আছে, যে মনোহাইব্রিড ক্রস পি প্লান্টের উপরে মনোহাইব্রিড ক্রস অ্যান্ড ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ আর উনি যে পরীক্ষাগুলো করেছেন সেটা অবশ্যই পি প্লান্ট বা মোটর গাছের উপরে তিনি প্রথম পরীক্ষাগুলো করে, এবং সে সম্পর্কে আমাদের সম্যক ধারণা হিসেবে তার বিখ্যাত সূত্র এবং জেনেটিক্স বংশগতিবাদ এ সম্পর্কে ধারণা করা আছে। তো মনোহাইব্রিড মানে হচ্ছে যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, এখানে থাকবে কি ওয়ান পেয়ার থাকবে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন হয় তখন তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। তো ডাইহাইব্রিড অবশ্যই ডাই মানে দুই, তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য যখন এটা বিশেষ পরীক্ষার মাধ্যমে উপস্থাপিত হবে বা এবং তখন তাকে বলা হবে ডাইহাইব্রিড ক্রস। আমরা ডাইহাইব্রিড ক্রস এবং মনোহাইব্রিড ক্রস সম্পর্কে অবশ্যই খুব ভালো ধারণা নিয়েছি, তাই সেক্ষেত্রে এখানে কিন্তু সেই মেন্ডেলের পরীক্ষাগুলি নিয়ে আর তেমন কিছু বলবো না। তবে একটা কথা, যে মনোহাইব্রিড ক্রস থেকে মেন্ডেল যে প্রথম সূত্রটা পেয়েছিলেন সেই সূত্রের নাম হচ্ছে পৃথক ভাবনের সূত্র, অর্থাৎ লব সেগ্রিগেশন, সেটা থেকে তিনি প্রকটতার সূত্র আবিষ্কার করেছেন। ডাইহাইব্রিড ক্রস কি? ডাইহাইব্রিড ক্রস দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে, একই প্রজাতি, এখানে সবসময় সেম স্পেসিস, একই স্পেসিস থাকবে, সেম প্রজাতি, একই প্রজাতির মধ্যে দুটি জীবের মধ্যে, একই প্রজাতি দুটি জীবের মধ্যে যখন সংকরায়ন করা হবে তখন তাকে দ্বি-নিষেক করা হবে। আমাদের বেশ মনে আছে মটর গাছে যে বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ এবং বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ, এদের মধ্যে যে সংকরায়ন ঘটিয়ে আমরা যে তার ফেনোটাইপিকটা নিশ্চয়ই তোমাদের মনে আছে না, 9:3:3:1,
অর্থাৎ এক্ষেত্রে ফেনোটাইপিক, আমি শুধু এইটুকু বলে দিচ্ছি যে আমাদের জেনোটাইপিক এবং ফেনোটাইপিক কতগুলো টার্ম ছিল। আমরা মনোহাইব্রিড ক্রস এখানে কিছুটা ধারণা অল্প করে বলে যাব। মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন, মনোহাইব্রিড একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে কি হবে সেটাই বলা হচ্ছে। এখান থেকে আমরা যেটা জানতে পারতাম প্রিভিয়াস ক্লাসগুলোতে, যেমন কতগুলো টার্ম জেনেছি, যে জেনেটিক অনুপাত বা জেনোটাইপ, ফেনোটাইপ, ফেনোটাইপ, এই শব্দগুলি, এগুলো কি না, এগুলো আমাদের এই যে বংশগতি মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননের পরীক্ষা, সেখান থেকে কিন্তু আমরা ফেনোটিপিক, জেনোটিপিক, অর্থাৎ যে অফস্প্রিং গুলো পেয়েছিলাম সেগুলো জিনগত অনুপাতকে বলা হয় জিনোটাইপ, এবং তাদের বাহ্যিক যে গঠনটা রয়েছে তার বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। এগুলো আমরা পেয়েছি। তো মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিনোটাইপ আমাদের ছিল 1:2:1 এবং ফিনোটাইপ ছিল 3:1। সকলে নিশ্চয়ই মনে আছে যে 3 ভাগ কিন্তু লম্বা ছিল, 1 ভাগ হচ্ছে খর্বগাছ। এই লম্বার মধ্যে অবশ্যই কিন্তু যুক্ত রয়েছে সংকর লম্বাগুলি, অবশ্যই এর মধ্যে যুক্ত রয়েছে। দ্বিসংকর জননের পরীক্ষা করা হয়েছে বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ, আবার গিনিপিগেরও হতে পারে। সেক্ষেত্রে তাদের তাদের ফেনোটাইপটাও ডাইহাইব্রিড ক্রসের 9:3:3:1, আর অবশ্যই জিনোটাইপটা অনেকটাই বড়। এ ধরনের ক্রসগুলো আমরা অলরেডি করে এসেছি। এখানে শুধুমাত্র সেটা ড্রসোফিলা বা ফল মাছির উপরে একটু পরীক্ষা করা হয়েছে ধূসর দানা ও প্রকট জিন দ্বারা। তবে নতুন যেটা শেখার, যে প্রকটতা সূত্র আমরা আগেও পড়েছি, প্রকটতা সূত্র এবং প্রচ্ছন্ন, ল অফ ডমিন্যান্স অ্যান্ড ল অফ রিসেসিভনেস। একটা কথা বলে রাখি যে এই মনোহাইব্রিড ক্রস থেকে মেন্ডেল যে সূত্র পেয়েছিলেন, আমরা সেটা একটু বলবো। সেই সূত্রের নাম হচ্ছে পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের উনি পরীক্ষা করে পৃথকীভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। কি ল অফ সেগ্রিগেশন? ল অফ ইউনিক ক্যারেক্টার। সেটি হলো জননমাতৃ কোষে অবস্থিত বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলি, সেটি কখনোই কিন্তু মিশে যায় না অ্যালিল গঠন করার আগে। উপরন্তু গ্যামেট গঠনকালে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, সেই জন্য এটির নাম পৃথকীভবনের সূত্র। তো ওখান থেকে প্রকট এবং প্রচ্ছন্ন সূত্র দুটো পাওয়া গেছে। কিরকম? যে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে মিলন ঘটালে প্রথম অবর্ত জেনারেশনে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, এখানে দেখতে হবে কথাটি, প্রথম অপত্য জেনারেশনে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়। ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম অপত্য জেনারেশনে প্রথম অপত্য জেনারেশনে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, যে বৈশিষ্ট্য, ওকে, যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় ল অফ ডমিন্যান্স। ডমিন্যান্ট ক্যারেক্টার সেটা হচ্ছে প্রকটের প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায়, সেই জন্য প্রকট ধর্মী বৈশিষ্ট্য এটাকে বলা হয় আর ল অফ ডমিন্যান্স বলা হয়। ল অফ ডমিন্যান্স, এই সূত্রগুলি আমরা প্রথম জেনারেশন অর্থাৎ আমরা মনোহাইব্রিড ক্রস থেকে পেয়েছি। মনোহাইব্রিড ক্রসের পরে এবার চলে আসবো ডাইহাইব্রিড ক্রস থেকে আমরা কি পেয়েছি? ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্য, একের বেশি আর কি, বা জিন গ্যামেট তৈরির সময় শুধু যে পৃথক হয় তাই নয়, প্রত্যেকটি বৈশিষ্ট্য কিন্তু স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সেটি সঞ্চারিত হয়।
এইবারে কথা হচ্ছে, এগুলো আমরা প্রাথমিক ধারণা নিয়ে এসেছি, এখান থেকে আমরা যে সূত্র পেয়েছি ডাইহাইব্রিড ক্রস থেকে, তার নাম ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বন্টনের সূত্র, যেখানে গ্যামেট গঠনকালে পৃথক হয়ে যায়, আগেরটাই পড়েছি, আর এখানে পৃথক হয় শুধু তাই নয়, প্রত্যেকটি বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো বৈশিষ্ট্যের সাথে তারা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চালিত হতে পারে। তাহলে স্বাধীন বন্টনের সূত্রটা গেল। এবার আমরা বিশেষ কতগুলো জিনিস জানবো, যেটি হচ্ছে এই দশম শ্রেণী থেকে একটু আলাদা কতগুলো টেস্ট আমরা, সেটি হচ্ছে 1 নাম্বার ব্যাক ক্রস। কি এই ব্যাক ক্রস? ব্যাক ক্রস অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে অপত্য, আমাদের এক সংকর জননটা একটুখানি তাহলে দেখে নিন। হ্যাঁ, এক সংকর জননটা একটু দেখে নিন। মনোহাইব্রিড ক্রস, মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসটা একটু দেখছি। হ্যাঁ, সেটা একটুখানি করে দেখি। বাকি সব প্রিভিয়াস তো আমরা করেই এসেছি ক্লাস 10-এ, তবুও আমরা একটু চালাই, একটু রিভাইজ করে নিচ্ছি। ওকে, মনোহাইব্রিড ক্রস দেখো, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে। প্রথম থেকে লিখি এটা, তাহলে আমাদের সুবিধা হবে দেখতে। এটা হবে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসে প্রথমে একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের, এটা যদি হয় পি জেনারেশন বা পি জনু, এই যে যে টি এটি হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন জীব, এটি হচ্ছে বিশুদ্ধ খড়গ বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের। লম্বা বৈশিষ্ট্যকে দুটো টি দ্বারা, একজোড়া এল দ্বারা নির্ধারিত হয়, আর ওখানে দুটো ছোট টি দ্বারা নির্ধারিত হয়েছে। এবার দেখো, যদি এখান থেকে গ্যামেট আসে তাহলে কি হবে? আমরা একটুখানি দেখবো তো, পানেট স্কোয়ারের সাহায্যেও কিন্তু আমরা সেটা দেখতে পারি। পানেট স্কোয়ার বলা হয়, পানেট স্কোয়ার সাহায্যে আমরা এটাকেও করতে পারি, তবুও দেখে নিচ্ছি। এই প্রথমে এখান থেকে গ্যামেট, এটার বড়টি আসবে, এটা ছোটটি আসবে। এটাকে বলা হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, অর্থাৎ F1 জেনারেশন। F1 জনু, তাহলে F1 জনুতে কি হচ্ছে? প্যারেন্টাল হয়ে গেল। অ্যাকচুয়ালি যদি আমরা আরেকটু অন্যভাবে দেখি, চলো আরেকটু অন্যভাবে লিখে নিই। সেটি হচ্ছে, তাহলে বিশুদ্ধ বিপরীত বয়স, এটা কি বিশুদ্ধ লম্বা, ক্রস বিশুদ্ধ সাদা, সরি এটা বিশুদ্ধ খর্ব, এখানে দৈর্ঘ্যের দিক থেকে বলা, যদি এখান থেকে এটা প্যারেন্টাল জেনারেশন হয়, তাহলে এর গ্যামেটটা কি আসবে? টি আসবে। এর ক্ষেত্রে কি আসবে? ছোটটি আসবে, রাইট? তাহলে বড়টি ছোটটি হচ্ছে লম্বা বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য বড়টি ব্যবহার করা হয়েছে, আর ছোটটি হচ্ছে খর্ব বৈশিষ্ট্য নির্ধারণের জন্য। এদের মধ্যে যখন ক্রস হবে তখন যেটি তৈরি হবে তার হবে বড়টি ছোটটি। এটাকে বলা হয় F1 জেনারেশন। বলা হচ্ছে F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। তাই এটি কি বৈশিষ্ট্য পাবে? এটি পাবে সংকর লম্বা। গাছগুলি বাহ্যিকভাবে লম্বা দেখাচ্ছে, অর্থাৎ তারা লম্বা হয়েছে, বাট যদি জেনেটিক্যাল স্টাডি করি তাহলে দেখা যাবে যে তার সঙ্গে খর্ব বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, যে লম্বা বৈশিষ্ট্য যেটা প্রকাশ পেয়েছে F1 জেনারেশনে, তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না, খর্ব, তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাই মনোহাইব্রিড ক্রস থেকে সেটাও জানা যায়। এইবারে পানেট স্কোয়ারের সাহায্যে F2 জেনারেশনে যদি আমরা করি, পরবর্তী ধাপ, এবার দেখো F2 জেনারেশন করছি আমরা।
F2 generation. F2 জেনারেশনের ক্ষেত্রে দেখো, এখানে যদি আমরা দেখি, অর্থাৎ এদের মধ্যে বড়টি ছোটটি, এখানে বড়টি এখানে ছোটটি, তাহলে এদের সঙ্গে যদি ক্রস করানো হয়, এই গ্যামেট গুলি মেল গ্যামেট আর এটা হচ্ছে ফিমেল গ্যামেট। এই যে পানেট স্কোয়ার থেকে যে জীবগুলো আমরা পাবো তাকে বলা হবে F2 জেনারেশনের জীব, অপত্য জীব। তাহলে এই যে যে আমরা পেয়েছি, মানে অর্থাৎ F1 জেনারেশনে কি অপত্য পেলাম, এইগুলি কি, এটাকে বলা হয় গ্যামেট। গ্যামেট অর্থাৎ এটা পিতৃমাতৃ জেনারেশন, তাদের একটা গ্যামেট তৈরি হলো, তাদের মধ্যে ফার্টিলাইজ হলো, অর্থাৎ তাদের এই জেনারেশনে এসে সংকর লম্বা প্রকাশ পেল। সংকর লম্বা একে অপরের সঙ্গে F2 জেনারেশনে যখন আবার সংকরায়ন করা হলো, তখন কি হবে দেখা যাক। আচ্ছা, এখানে বড়টি ছোটটি, এখানে হবে বড়টি ছোটটি, আর এখানে হবে ছোটটি ছোটটি। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এটাই, যে এখানে দেখো একটি বিশুদ্ধ পাওয়া গেছে 25%, বিশুদ্ধ খর্ব, বিশুদ্ধ লম্বা, আর এরা কিন্তু সংকর লম্বা। যদি অনুপাত হিসেবে দেখা যায়, তাহলে আমরা এখান থেকে পেয়েছি, এখান থেকে আমরা যেটা পেয়েছি সেটি হলো, যদি বাহ্যিকভাবে দেখি যে সবাই এ লম্বা, এটিও লম্বা, এটিও লম্বা, তাহলে বাইরে থেকে দেখতে সমস্ত 3 ভাগ গাছ লম্বা, 1 ভাগ গাছ খর্ব। তাই লম্বা 3 ভাগ টু 1 ভাগ খর্ব, অর্থাৎ এখানে 3:1 অনুপাতে ঘটেছে সংকরায়ন। এটি হচ্ছে ফেনোটিপিক বৈশিষ্ট্য, বাইরে থেকে 3 ভাগ গাছগুলোকে এরকম দেখাচ্ছে। কিন্তু যদি জেনেটিক্যাল স্টাডি করি তাহলে কি দেখব? জেনেটিক্যাল স্টাডি করলে দেখব যে 1 ভাগ বিশুদ্ধ সাদা, 1 ভাগ বিশুদ্ধ লম্বা, অর্থাৎ এটা দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, ও 2 ভাগ সংকর লম্বা। লম্বা বা তাদের সঙ্গে খর্ব বৈশিষ্ট্য মিশ্রণ রয়েছে, তাই জন্য সংকর বলা হচ্ছে। ও 1 ভাগ বিশুদ্ধ খর্ব। সুতরাং এদের অনুপাত হবে 1:2:1। আশা করি আমরা বুঝতে পেরেছি এক সংকর জননীর পরীক্ষার ব্যাপারটি। ওকে, এক সংকর জননটা আমরা পড়ে নিলাম। ওকে, তাহলে আজকে বরং এই পর্যন্তই থাক তোমাদের জন্য, যে এক সংকর জননের পরীক্ষাটা একবার তোমরা রিভাইজ করে নাও, তাহলে আমরা পরবর্তী যে নতুন জিনিসগুলো, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, এগুলো আমরা দেখে নেব পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, এবং এই মনোহাইব্রিড ক্রস টেস্ট, যে মনোহাইব্রিড বা এক সংকরায়ন টেস্ট ক্রস, এটা আমাদের ড্রসোফিলা বা ফল মাছির উপরে আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো, আর কিছু টার্মিনোলজি। আজকে এই পর্যন্তই রইলো তোমাদের জন্য। ওকে স্টুডেন্টস, ভালো থেকো সকলেই, দেখা হবে নেক্সট ক্লাসে।